আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি রূপায়ণ টিভিতে। আমি আমিনুল হাসান রূপায়ের 2024 যে এটা অভ্যর্থন হলো, সে অভ্যর্থনে যাদের অবদান, যাদের কারণে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, সেই সৈনিক আমাদের সামনে আছে। আমরা তার সাথে কথা বলবো, কোথায় কিভাবে সে আহত হয়েছে, কিভাবে সে বেঁচে উঠলো, আজকে আমাদের মাঝে ফিরে আসলো, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ জুনাইদুল ইসলাম, বাসা কোথায়? বাসা আগ্রাবাদে। কখন আহত হলেন? আমি আহত হয়েছি আপনার 4 তারিখ নিউ মার্কেটের মোড়ে। কিভাবে হলো? আহত মূলত ওখানে প্রথমের দিকে তো আপনার 11:40-এর দিকে তো সিটি কলেজ থেকে ছাত্রলীগের আসে, যারা আন্দোলনে গিয়েছে তারা জানে। ওই দিক থেকে আমরা ধাওয়া পাল্টা ধাওয়া যখন দিই, এরপরে আবারও মানে পুলিশ নিয়ে এরা আসে, এরপর যখন ধাওয়া পাল্টা ধাওয়া দিই ওরা যায়, তখন আমরা সিটি কলেজের ওখানে আটকা পড়ি। আটকা পড়ার পরে ওখানে মানে আমাদেরকে নির্যাতন করা হয়, মারধর করা হয়। তো ওখান থেকে পালাইয়ে একটা বিল্ডিং হয়ে পালাইয়ে আরেকটি নিয়মের একটা চত্বরে যে পুলিশ চেকপোস্টে আছে, ওর দিক দিয়ে মানে আমি উঠে ওখান থেকে জাম্প দিই। আমি নিচে যে ছাত্রলীগ এরা আছে সেটা আমি খেয়াল করিনি। নিয়মের একটা মোড় একটি পুলিশ চেকপোস্ট আছে, 3 তলার সমান। জি জি, ওটার থেকে আমি জাম্প দিই। নিচে যে মানে এরা আছে ওটা খেয়াল করিনি। 3 তলা থেকে? হ্যাঁ, 3 তলা একদম আপার থেকে আমি ওখান থেকে জাম্প দিই। জাম্প দেওয়ার পরে ওখানে তো আমার পায়ের অবস্থা একদম ফুলি ক্রিটিক্যালাইজম। তো ওখানেই মানে ফুল এটা দখলে তখন ছাত্রলীগের, পুলিশের, যুবলীগের মানে এরা মানে ওখানে ধরে মানে রড দিয়ে, হকি স্টিক দিয়ে, এরপরে মানে হাত পা দিয়ে মানে মেরে ওখানে মানে অবস্থা খারাপ করে দেয়। মানে আমার শরীর থেকে তখন ব্লাড রিলিজ ইমপ্রেসিভলি হইতে থাকে। এরপরে মানে পুলিশও মানে এসে আমাকে 3টি শটগানের ছিটাবলের মানে যখন মানে আমার দেহটা মানে ওখানে পড়ে আছে, মানে আমার মানে তখন সেন্স যাওয়ার অবস্থায় রড দিয়ে মারে, মানে প্রায় 30টা রডের বাড়ি আমার গায়ে পড়ছে। এরপর যখন আমার ঘাড়ের দিকে যখন ওই বাড়িটা পরে, এরপর মানে আমাকে সেন্সলেস হয়েছে। এরপর আমি নিজেকে পাই হচ্ছে স্কয়ার হাসপাতালের ওখানে পাওয়ার পরে মানে ওখানে আর কেউ নেই। তো ওখান থেকে আমি মানে এক পা দিয়ে কষ্ট মানে হেডে হেডে এসে ডিরেক্টলি আগ্রাবাদে এসেছে। এক পায়ে মানে তখন এটা মানে পাটা মানে ঝুলাইয়ে ওই অবস্থায় আসি আর কি। কিসে পড়েন এখন? আমি এখন 10ম শ্রেণীতে আগ্রাবাদ টিএনটি স্কুলে। 10ম শ্রেণীতে? জি জি। আপনি 10ম শ্রেণীর ছাত্র হয়ে আপনি দেশপ্রেমী এভাবে নিজেকে নিয়োজিত করলেন? আসলে এটা মানে ভিতর থেকেই জিনিসটা আছে, মানে মুখে কিভাবে বলতে হয় এটা হয়তো ফুললি এক্সপ্লেন করা যাবে না। যখন আমার ভাই বোনদেরকে ওখানে মারতেছিল, নির্যাতন করে হচ্ছে মেরে ফেলতেছিল, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভাই বোনদেরকে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, তখন ওটা মানে ভিতরে একটা খুব একটা ধাক্কা লাগে যে কিরে একটা স্বৈরাচারী জিনিস, মানে আমার ভাই বোনদেরকে মেরে ফেলতেছে চোখের সামনে, এরা তাও কেউ কিছু প্রতিবাদ করছে না। তো আমার যতক্ষণ পর্যন্ত আমার শরীরে ছিল ততক্ষণ পর্যন্ত আমি ওখানে আন্দোলন করছি। আপনি যখন মেডিকেলে গেলেন, আপনাকে কে নিয়ে গেল? আমি মেডিকেলে যখন গেছি তখন আমার সেন্সলেস অবস্থায়, মানে 4 তারিখে যখন ঘটনা ওইটা তো আমি জানি না, এবং আসার পরেও মানে জানতাম না। তো 1-2 দিন পরে মানে একজন ভাইয়া মানে ম্যাচ দেয়, তারপর ওনাকে দেখি মানে উনি ছবিগুলো দিয়েছে যে উনি নিয়ে গেছে। উনি আমাদের আগ্রাবাদেই থাকে, আফ্রিদি হোসেন ওনার নাম। আপনি মেডিকেলে কতদিন ছিলেন? আমি মেডিকেলে মূলত তখন ছিলাম না, আমি মেডিকেলে গেছি আপনার আগস্ট মাসের 10-12 তারিখ, আমার ঠিক এটা নির্দিষ্টভাবে মনে আসতেছে না। মানে এর আগে শুনছিলাম যে মেডিকেলে মানে মেরে ফেলতেছে, একটা ভয় ভিতরে একটা ক্রিটিক্যাল। আপনি তখন চিকিৎসা কোথায় নেন যখন মেডিকেলে যান নাই? তখন আসলে আমার কোনো চিকিৎসা চলে নাই। এর আগে মানে ফার্মেসি থেকে ওষুধ কিনে তারপরে মানে শিশু হাসপাতালে একবার গেছেন, তাও ভয়ে ভয়ে অনেক লুকাই ভাবে। তখন আমি জানতাম না যে হয়তো লাগছিল যে ওখানে দিলে মেরে ফেলবে বা কোনো কিছু, যেহেতু আমাকে সবাই চিনে ফেলছে সেই কারণে মানে ওখান থেকে মানে আমি নিজের খরচা দিয়ে মানে ওইটার ট্রিটমেন্ট। আপনি যখন 5 তারিখের পরে তখন আপনি কোথায় চিকিৎসা নিলেন? 5 তারিখের পর আমি ফার্মেসি থেকে আর চট্টগ্রাম মা শিশু থেকে নিই। কি ভেঙে গেছে নাকি? পা কি হয়েছিল? পায়ের গোড়ালি মাজা, তারপর মানে ফুল বডি এফেক্টেড। আর আমার ফুসফুসে প্রবলেম হয়েছে, রডের বাড়িগুলো পড়ার কারণে মানে ওটা ফুসফুসের মধ্যে অনেক এফেক্টিভলি। আপনার চিকিৎসাটা বর্তমানে চিকিৎসা চলে? হ্যাঁ, বর্তমানে চিকিৎসা চলছে, মা শিশুতে চলতেছে। আচ্ছা, সরকারিভাবে কোনো খরচ বহন করে নাকি? হ্যাঁ, ওইটার খরচা সরকারিভাবে বহন করছে, বাট মানে ওষুধের খরচাগুলো মানে আমার থেকে দিতে হচ্ছে আর কি, ওষুধের খরচা। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো দায়িত্ব নিল প্রত্যেকটা আহত যারা আছে ছাত্ররা, তাদের সকল চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে। কোনো অংশ কি আপনি পান নাই? সেই দায়ভার মানে চিকিৎসার ক্ষেত্রে মানে একটা ডক্টর দেখানো করা এগুলা সরকার থেকে দিছে। মানে অনেক জায়গায় পাচ্ছেন যে পাচ্ছে না, সরকারি মেডিকেল অনেক প্রকার হ্যারাসমেন্ট, যেটা আমি শিল্পকলা একাডেমিতে বলছিলাম। মানে ওখানে এমনকি মানে আমার চিকিৎসা যে মানে 14 দিন পর দেখা করতে বলছে,
ওখানে মানে আমার টিকিটটা বলতে গেলে ওটা সরকার আমার জন্য ফ্রি, বাট ওখানে উল্টা আমি এই রোগী অবস্থা আমার থেকে লাইন ধরে মানে আমার টাকা দিয়ে ওই টিকিটটা নিতেছে। তারপর ওখানে ভিতরে এখনও মানে চাঁদাবাজিরা অলরেডি রয়ে গেছে। এখন আপনাদের কাছ থেকে চিকিৎসার খরচ নেয় কি? ডাক্তাররা খরচ নেয়, সরকার মেডিকেল তো ডাক্তাররা চাঁদাবাজি কোনটা? চাঁদাবাজি মানে ওখানে যখন গেছিলাম মানে লাইনে যেহেতু লাগে, তো আমার স্ট্রেচার অবস্থায় ওরা মানে বলতেছে মানে কানে কানে এসে বলতেছে ভাই 250 টাকা দেন, আমার মানে তাড়াতাড়ি ঢুকাই দিব, এই টাইপের অনেকজন মানে আসছিল। তা আপনি কি বললেন? আমি কিছু বলি না, আমি যেহেতু ওখানে আমার সিম ক্রিয়েট করলাম না, আমি নিজে একটা মানে দুর্মর্ষ অবস্থায় আমি বলছি না ভাইয়া লাগবে না, আমি যখন আমার লাইনটা আসবে ট্রুলি আমার লাইনটা যখন আমার এই আসবে। অবস্থাটা ন্যায়ের জন্য আমি কিভাবে অন্যায় করবো কোথায়? জি জি অবশ্যই জি। এখন এই অবস্থায় আপনার এখন কি অবস্থা, ডাক্তার কি বলছে? ডাক্তারে বলতেছে মানে চিকিৎসা চলতেছে, এটা রেস্টে থাকতে হবে, তারপরে মানে একটা টাইম লাগবে, একটা ম্যাসিভ একটা গ্যাপ যাবে। কতদিন লাগতে পারে? ওটা প্রায় 6-7 মাস বা এর থেকে আরও বেশি। আপনি কি নিয়মিত ওষুধ খাচ্ছেন অথবা চিকিৎসা করাচ্ছেন? জি নিয়মিত আমি চেক আপ করাচ্ছি, প্রতি সপ্তাহে যাই, 2 সপ্তাহে যাই, আমার ট্রিটমেন্টটা মানে কত পর্যায়ে গেছে। এখন নতুন যে নিয়ম হলো আপনাদের যে যারা আহত হলো তাদের সম্পূর্ণ ব্যয়ভার খরচ মানে চিকিৎসার ব্যয়ভার প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য সরকার করবে, এই ধরনের কোনো অফার কি আপনি পেয়েছেন? না আমার ক্ষেত্রে ওই ধরনের অফার লাগেনি এবং কেউ বলেও নাই যে মানে আমাকে চিকিৎসা করে। আপনি তো আহত হলেন, জি জি জি। তো আপনি আমাদের যে চট্টগ্রামের যে সমন্বয়করা আছে জি। তাদের সাথে কি দেখা করেছিলেন আপনি? হ্যাঁ তাদের সাথে দেখা হয়েছে মানে বিভিন্ন প্রকার সমাবেশে, তারপরে আপনার শিল্পকলা একাডেমি যেটা হয়েছিল ওখানে দেখা হয়েছিল তাদের সাথে। আচ্ছা, জি। তাদেরকে কিছু বলেন না যে আমার চিকিৎসার অবস্থা এই? তাদেরকে না, আমি যখন বক্তব্য দিয়েছিলাম তখনই বলছে যে মানে চিকিৎসা ওখানে সবাই বলছে যে চিকিৎসা অবস্থা কীরম, তো এটা বলার পরে তারা বলছে এটা নিয়ে এটা তাদের সাথে আলোচনা করবে মেডিকেল তারপর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তো এরপরে বাকিটা এখনো পর্যন্ত দেখিনি। এখন আপনার চাওয়া কি, বর্তমানে চাওয়া কি সরকারের কাছে, এরপরে আপনার বয়সী বা বাংলাদেশি জনগণের কাছে কি চাওয়া? সরকারের কাছে মূলত চাওয়াটা হচ্ছে এই যে আমরা যে এত কষ্ট করে দেশটা স্বাধীন হলো একটা স্বৈরাচারের হাত থেকে, আমার ভাই বোন যে প্রাণ দিছে, তারপর আমাদের মতো হাজার হাজার আহতরা যে আহত হয়েছে, হাত মেডিকেলে কাতরাচ্ছে, বেডে কাতরাচ্ছে, অনেকের হাত নেই পা নেই, এটা কিন্তু আর ফিরিয়ে দেওয়া যাবে না। যেমন আমার শরীরে যেটা অর্গানাইজমে যেটা হয়েছে এফেক্টিভ, ওটা কিন্তু আজীবনে আমার তো বয়ে যেতে হবে। আমি কোনো ভারী জিনিস আলগা ধরনের বলে দিছে, একটা ছেলে মানুষের জন্য এটা কিন্তু অনেক বড় একটা এফেক্টিভ করে লাইফে। আমি কোনো ভারী কাজ করতে পারবো না, আমার ফ্যামিলিরা দায়বার। আমি আগে আমার চাকরিটা পর্যন্ত হারাই ফেলি জুলাই মাসের সময়। কিসের চাকরি করতেন? আমি লাকি প্লাজায় দোকানে চাকরি করতাম। এখন কি ওই চাকরি নেই আপনার? ওই চাকরি তখনই মানে 2 দিন যখন আমার গ্যাপ গেছে তখনই মানে চাকরিটা চলে যায় আমার চাওয়া মূলত সরকারের কাছে হচ্ছে এই যে এতগুলো রক্তের বিনিময়ে যে দেশটা হয়েছে, মূলত এইখানে যাতে দ্বিতীয় কোনো স্বৈরাচারী মনোভাব যাতে কেউ যাতে পোষণ না করে, কেউ যাতে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেদিকে চোখ দেয়। কারণ আমরা চাই না যে মানে আর কারোর রক্ত যাক। এই বাঙালি জাতি রক্ত দিতে দিতে সেই ইংরেজ শাসনের পর থেকেই আমরা সংগ্রাম করে বেঁচেছি, রক্ত দিতে দিতে প্রাণ দিতে দিতে আর অতিষ্ঠ হয়ে গেছে। এক কথা বলতে আমরা চাই না যা রক্ত দেওয়া লাগে দেশের জন্য আর প্রাণ দিতে হয় যুবকদেরকে তাজা রক্ত। এ মানে এক কথায় মানে আমার দেশটা যাতে একটা সুন্দরভাবে যাতে একটা মোড় ঘুরিয়ে আন্তর্জাতিকভাবে যাতে দাঁড়াতে পারে, সেটাই সরকারের কাছে আমার আবেদন। আমার সর্বপ্রথম যেটা ভুল হলো সেটা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার পূর্ণাঙ্গ ঠিকানা। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ জুনাইদুল ইসলাম, আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ শাহিদুল ইসলাম, আমার স্থানীয় বাড়ির ঠিকানা হচ্ছে কর্ণফুলি 2 নং বড়টান দৌলতপুর, আর আমার বর্তমান ঠিকানা হচ্ছে আগ্রাবাদ হাজিপাড়া। কয়দিন গেলেন আন্দোলনে মোট? জুন মাসে হালকা পাতলা শুনি যে সরকারি যারা কোটা ইউজ করে, যারা মুক্তিযোদ্ধা কোটা, তারা তো অনেকে বেঁচে আছে, অনেকে ইন্তেকাল করছে। যারা বেঁচে আছে তারা ইন্তেকাল করছে, তাদের প্রতি আমার অনেক সম্মান শ্রদ্ধা, কারণ তাদের কারণে আমরা আজকে একটা বাংলাদেশ পেয়েছি। এদের নাতিপতিরা বা মানে এদের যেটা বংশবিস্তার মধ্যে যারা নাতিপতিরা এবং এর থেকেও বয়স্ক যারা, এদের মধ্যে মানে যেমন আমার মেইনলি যেটা ইস্যু সেটা হচ্ছে যে আমি যেটা কারণে গেছি, এমন একটা রিক্সা চালকের ছেলে কষ্ট করে, সে মেধাবী, সে কষ্ট করে, তার বাবা এত কষ্ট করে, সে কষ্ট করে এত দূর পড়ালেখা করলো, এত দূর পড়ালেখা করার পরে সে চাকরিতে গিয়ে যদি একটা সরকারি কোটার কারণে যদি সে চাকরিটা না পায়, তাহলে তার জীবনে এত সকল কিছু কিন্তু বৃথা, এক কথায় বৃথা। তার পরিবার নেক্সটে কী হবে সেটা আসলে কেউই বলতে পারে না। এরপরে তার ইচ্ছা শক্তি সব কিছুই যাবে জ্ঞানের প্রতি থেকে, জ্ঞান অর্জনের থেকে।
তো এই কোটার কারণে অনেক অশিক্ষিতরাও কিন্তু অনেক আপার মহলে চাকরি পাইছে, যেটা আপনারা জানেন। আওয়ামী দোসররা কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইউনিট, যেমন চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টমস, অনেক অফিসার ইনচার্জ, ওসি, এরপরে তারপর আপনার ডক্টর, মেডিকেলও, সকল জায়গায় তাদের দোসরদের কিন্তু এখনও কিন্তু এর অবস্থান আছে। তো তারা কেন আসলে যে বুদ্ধিশীল সে হইতে পারতো, আসলে যে দেশের উন্নয়ন করতে পারবে সে হইতে পারতো, সে কেন হইতে পারে না? সেই কোটাটার কারণে। সেই কোটার এগেনস্টে যখন জুন মাসে হয় হালকা পাতলা শুনি, বাট অতটা গুরুত্ব দিই নাই, কারণ তখন পর্যন্ত অ্যাক্টিভিটি হয় নাই। এরপরে যখন মানে দেখি জুলাই মাসের 11 তারিখ আমাদের খান্দালাল মাহমুদ আফি ভাই মানে 16 ওইখানে বুক পেতে দিয়েছিল, ওই ভিডিওটা দেখে মানে ওই জিনিসটা দেখে বুকের ভিতরে একটা আলাদা একটা কম্পন সৃষ্টি হয়েছিল যে আমার দেশের জন্য এরা এত কিছু করতেছে, আমার বড় ভাইরা এরা তো নিজেদের স্বার্থে করতেছে না, আমাদের সকলের স্বার্থে। তাহলে আমার বড় ভাইদেরকে যদি এত মারধর কথা নিজে হতো, তাহলে আমি কীভাবে বসে থাকবো আমি ঘরের মধ্যে? আপনি একসাথে কয়জন যান আপনারা এখান থেকে? আমি আসলে সত্যি বলতে এখান থেকে একসাথে কয়জন জানেন, আমি একাই গেছি। একাই গেলেন? একাই গেছি অলওয়েজ। আর আমার সাথে আফ্রিদি ভাইরা মানে ইনারা পরে যেত, বাট আমি যেতাম আগে। আমি অলওয়েজ আগে যেতাম আন্দোলন, আমি মানে নিজেই একা যেতাম। আমি যাওয়ার সময় এখানে অনেক প্রকার থ্রেড, অনেক রকম মারধর খাইতে হয়েছে আমার থেকে। এখান থেকে? হ্যাঁ, 4 তারিখ কারা মারলো আপনাকে? ছাত্রলীগ, যুবলীগ, এখানে অনেকজনকে চিনিও না, এরা আসলে মানে বাইরে থেকে টোকাই এনে এখানে মানে রাখছিল, যে যাতে আমি যেমন 4 তারিখ 6টার দিকে বের হয়ে যায়, মানে কেউ যাতে আমাকে যেহেতু আমাকে ফুল না পায়, এইদিকে চিনে ফেলছে, আমাকে দেখলে এখন চিনে ফেলবে, একটা আননোন মাস্ক পরে থাকলে আমাকে চিনে ফেলবে, কারণ আমি যে আন্দোলনের জায়গাতে সব জায়গায় হয়েছে এইটার কারণে মানে আমি 6টার দিকে বের হয়েছে 4 তারিখেরটা। তাও বাসা থেকে পালে, মানে মা বাবা যাইতে দেয় না, এটা তো জানিনি, আমার এখনও বয়সও হয় নাই, এখন আমার আন্ডার 18 আমি। তো আমি 6টার দিকে যখন যাবেন চৌমনি মোড়েও মানে আমাকে কয়েকজন ধরে মারধর করে, তো আমি টানা হিসেবে করে পালাই দিক দিয়ে জায়গা। আপনার কয় ভাই কই বোন? আমরা হচ্ছি 2 ভাই 1 বোন, আমি সবার ছোট। বড়রা কি করে? বড় ভাই বাহিরে থাকে, বাহিরে মানে দেশে আছে, বাট মানে আলাদা থাকে আর কি। আপনার বয়সী যে যুবকরা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলেন? আমার বয়সী যে যুবকরা আসলে আছে তাদের উদ্দেশ্যে আমার তেমন কিছুই বলার নাই। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই বয়সটা হচ্ছে দক্ষতা অর্জনের বয়স। বর্তমানে যেমন এইটা আন্দোলনের থেকে বাহির হলেও যেটা সত্য কথা, যেটা বর্তমানভাবে যেটা চালিত হচ্ছে, আমাদের দেশ অনুযায়ী কিন্তু কর্মসংস্থান অনেক কম, অনেক ছেলেরা বেকার। তা আমার কথা থাকবে যে আবেদন থাকবে যে মানে আমার বয়সে যারা আছে তারা পড়ালেখায় যাতে মনোযোগী হয়, তারা যাতে মেধা অর্জনে হয়, তার পাশাপাশি তারা কোনো একটা আত্মকর্মসংস্থানের যাতে চেষ্টা করে। কারণ বর্তমান অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু এই বয়স থেকে চেষ্টা করতে হবে। আমি একটা নির্দিষ্ট 30 বছর বা 35 বছরে গিয়ে আমি চাকরির আবেদন করবো তা হবে না। আমার নিজে থেকে এই বয়স থেকে আমার থেকে পড়ালেখার পাশাপাশি কীভাবে আমার একটা ইনকাম আসবে, কারণ বর্তমানে দেশের বাজার সংস্থা এবং সবগুলা বর্তমান বিশ্বটাই এই টাইপের হয়ে গেছে। তাই আমাদের মানে পড়ালেখার পাশাপাশি বসে থাকলে হবে না, আমাদের এর পাশাপাশি যে কোনো একটা আত্মকর্মসংস্থান বা কোনো একটা কাজের সন্ধান বা এই টাইপসের কোনো একটা কিছু করতে হবে। দর্শক বন্ধুরা, এই যে ক্লাস 10-এ পড়ুয়া একটা ছাত্র, সে তার বিবেকের তাড়নায় যেভাবে জাগ্রত হয়েছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল, সে আমাদের মাঝে ফিরে আসবে এই চিন্তা করে না, শুধু একমাত্র এই দেশটার জন্য, আমাদের মানচিত্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য। এই জাতীয় যত স্টুডেন্ট যারা আছে এই আন্দোলনের শরিক যারা হয়েছে, এদেশের নতুন বিজয় এনেছে, সকলের প্রতি আমাদের সকল জাতির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, সাধুবাদ জানাই। আমাদের রূপায়ণ টিভির পরিবারের পক্ষ থেকে আমরা তাদেরকে সেলিব্রেট জানাই। এদের উত্তর তাদের মেধা বিকাশিত হোক, যতদিন বেঁচে রাখে দেশ সেবায় যেন নিজেকে নিয়োজিত রাখতে পারে সেই দোয়া রাখছি। তা সে যেন ভবিষ্যতে তার চাওয়ার, যার অনেক সর্বোচ্চ শিখরে সম্মানের যে সর্বোচ্চ শিখরটুকু আছে, সেই শিখরে যেন মহান রাব্বুল আলামিন ওনাদেরকে পৌঁছিয়ে দেন। আমরা সকল যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং এই আহত যারা ভাইরা আছে দ্রুত সুস্থ হয়ে তারা যেন এই দেশের উন্নয়নে অবদান রাখে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা।